হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমাদের মনে হাজারো প্রশ্ন রয়েছে, কারণ সবেমাত্র প্রাইমারি টেট 2023 গেল। সেখানকার প্রশ্নপত্র আমরা দেখেছি। প্রত্যেকটি সাবজেক্ট আমরা ভালোভাবেই খেয়াল করেছি। প্রশ্নপত্র কীরকমভাবে করা হয়েছিল, কি প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হয়েছিল, আর তার পরিপ্রেক্ষিতে কিভাবে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে সেগুলো আমরা সকলেই জানি। আমাদের মনে হাজারো প্রশ্ন রয়েছে। এর মধ্যে কিছু পয়েন্ট যেগুলো আমরা আজকে ডিসকাস করার চেষ্টা করব। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে, প্রাইমারি টেটকে নিয়ে কি পরিষদ ছেলেখেলা করছে? আর পরীক্ষা তো হচ্ছে, বেশ কয়েকটা পরীক্ষা হয়ে গেল, কিন্তু নিয়োগ কোথায়? নিয়োগের কি হবে? প্রাইমারি টেট যে 2024-এর কথা পরিষদ বলছে যে 24-এ নিয়োগ করবে, সেটাই বা কী হবে সেই নিয়ে আমাদের ডিসকাস থাকবে। আর এনসিটি, সিটেট এইসব ধাঁচে পরীক্ষা হবে, রুলস মানা হবে, এই সমস্ত কিছু পরিষদের তরফ থেকে বলা হয়েছিল বারবার, কিন্তু সেগুলোকে আদৌ তারা ফলো করছে সেই নিয়েও আমরা ডিসকাস করব। দেখো, এখানে এই যে ক্লাস আমি তোমাদেরকে বলছি, ভিডিও আকারে তোমাদের সামনে আলোচনা করছি, এটাতে আমি কোনো জ্ঞান তোমাদেরকে দিতে আসিনি। অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদের মতামত আমার নেওয়া, যেমনটা আমি ফিল করছি বা আমি ভাবছি। তোমরা কি ফিল করছো, তোমরা কি ভাবছো, সেই মতামত নেওয়ার জন্যই এই ভিডিওটা তৈরি করা। ঠিক আছে? তো আমরা এই পয়েন্টগুলো একে একে ডিসকাস করব। খুব ছোট্ট ডিসকাশন হবে। প্রথমত, প্রাইমারি টেস্ট নাকি ছেলে খেলা? পর্ষদ, দেখো, আমাদের পর্ষদে বলা হয়েছিল যে প্রত্যেক বছর 2বার করে প্রাইমারি টেট নেবে। গৌতম পাল স্যার একদম স্পষ্ট বলেছিলেন। ঠিক আছে, 2বার নিতে পারবে না, সম্ভব নয়। যেটা সিটেট করতে পারে সেটা আমাদের এই স্টেট প্রাইমারি টেট করতে পারে না, এটা আমরা মেনে নিয়েছি, এদের দ্বারা হবে না। কিন্তু একবার হয়, আর একবার এরা নিচ্ছে। ঠিক আছে, একবার নিচ্ছে, কিন্তু প্রশ্নপত্র এরকমভাবে প্রত্যেকবার কি হচ্ছে, প্রক্রিয়ার যে প্রশ্নপত্র, তার ধরন, তার ধাঁচ পুরো উল্টে দিচ্ছে। এতে করে কি হয়, দুই তরফ থেকেই কিন্তু প্রবলেম শুরু হয়ে যায়। এক, যারা পরীক্ষার প্রস্তুতি দিয়ে থাকেন তারাও ভেবে পায় না যে আমি কিভাবে প্রস্তুতি করাবো, কারণ আগেরবার আমরা যেভাবে প্রস্তুতি করিয়েছিলাম তার 1%ও এই পরীক্ষাতে আসেনি। তার মানে যারা প্রস্তুতি করান, যারা একটু সাহায্য করান ছেলেদেরকে যাতে করে তারা একটু ভালো ফল করতে পারবে, তারা কুল কেনারা কিচ্ছু পায়নি খোঁজে। আর দ্বিতীয়ত, যারা প্রস্তুতি নিচ্ছে, যেসব ছেলেরা প্রস্তুতি নিচ্ছে তারাও তো কুল কেনারা কিছুই পাচ্ছে না খুঁজে, যে আমরা প্রস্তুতি কিভাবে নেব। 2014 সালে যে পরীক্ষা হয়েছিল সেই ধাঁচে আমরা পড়াশোনা করব, সেই রকমভাবে কোশ্চেন আসবে। 2021-এ যে পরীক্ষাটা হলো সেই ধাঁচে হবে, 22-এ হলো সেটা, না 23-এ এখন যেটা হলো সেরকম। মানে কোনো ধাঁচ এখানে নেই। প্রশ্নপত্র নিঃসন্দেহে কঠিন হয়েছিল, আমরা সকলেই জানি, যেটা একটা মাত্র এইচএস লেভেল একটা পরীক্ষা। এইচএস পাস, 2 বছর ডিএলএড, এই যোগ্যতায় এই পরীক্ষাটা নেওয়া হয়। আর আমার মনে হয় না যে কোনো একজন এগ্রি করবে যে এই যে প্রশ্নপত্র ছিল সেটা এই লেভেলের ছিল, এর থেকে অনেক বেশি হায়ার লেভেলে ছিল। আচ্ছা, প্রশ্ন মানে তর্কের খাতিরে মেনে নেওয়া যায়, এটা কম্পিটিটিভ এক্সাম, চাকরির পরীক্ষা, যত কঠিন প্রশ্ন হবে তত ভালো ছেলেকে নিয়োগ করা সম্ভব। এটা যদি আমি তর্কের খাতিরে মেনেও নিই, তবুও প্রশ্ন নিয়ে 150টি কোশ্চেন ছিল, 150 মিনিট মাত্র সময়। দেখো, গোল করার জন্য ওএমআর গোল করার জন্য একটা গোল করার জন্য 10 সেকেন্ড সময় লাগবে, মানে 150টি কোশ্চেন 15 সেকেন্ড সময়, তার মানে প্রায় 25 থেকে 30 মিনিট ওখানেই যদি চলে যায়, তাহলে প্রত্যেক কোশ্চেন পড়ে, তাকে বুঝে, তার 4টি অপশন পড়ে তার থেকে সঠিক উত্তরটা বের করা, এই পুরো প্রসেসের জন্য তোমার কাছে 1 মিনিটও সময় নেই। 1 মিনিটের থেকে অনেক কম সময় তোমার কাছে রয়েছে। তো 150টি কোশ্চেন, আমার মনে হয় না পশ্চিমবঙ্গে যতগুলো 2 লক্ষ+ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে তাদের কেউই 150টি জেনুইনলি প্রশ্ন পড়ে, অপশন পড়ে 150টি কোশ্চেন সে অ্যান্সার করে আসতে পারবে। সম্ভব না। এবছর যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনের ভিত্তিতে আমি বলছি, তাই না? তো এই ব্যাপারটা মাথায় পরিষদকে রাখতে হবে। আর যদি সেরকম তাদের থাকে, তাদের যদি মনসা এরকম থাকে, হয়তো তারা পজিটিভ দিক ভেবেছে, প্রশ্নপত্র কঠিন করব, খুব ভালো ভালো ছেলেগুলো পাস করবে, তাদেরকে আমরা শিক্ষক বানাবো। এই পজিটিভ থিঙ্কিং যদি তাদের থাকে, তবুও প্রশ্ন থাকে। প্রশ্ন হচ্ছে, তাহলে কাট অফ কেন নয়?
কেন পাসিং মার্ক 60%? ধরো সাপোজ যে 1000 জন ছেলে পরীক্ষা দিচ্ছে আর 100টি ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে? আমাকে বলা হলো যে 100টি ভ্যাকান্সি, 1000 জন পরীক্ষা দিচ্ছে, 100 জন কে নিয়োগ করা হবে। তো আমরা টপ যে 100 জন থাকবে, সব থেকে বেশি যে 100 জন নাম্বার পাবে, তাদেরকে আমি নিয়োগ করব। তাহলে তো পাসিং মার্কের কোনো দরকার নেই, কাট অফ দরকার। আমাদের দরকার যে টপ 100 জন, তাদেরকে নিয়োগ দিয়ে দেবো, বাস, ঝামেলা শেষ। আর যদি আপনি পাসিং মার্ক রাখেন 60% পেতেই হবে, তাহলে খেয়াল করো 1000 জন পরীক্ষা দিচ্ছে, মাত্র যদি 10 জন 60% বেশি পায়, মানে পাসিং মার্ক অতিক্রম করে, তাহলে সে নিয়োগ হবে সে মাত্র 10 জনের, বাকি 90 জন সিট কিন্তু খালি পড়ে থাকবে। এটা কোনো মানে হয়? যদি পাসিং মার্ক থাকে তাহলে কোশ্চেন এত বেশি করার কি দরকার? পাসিং মার্ক আছে, আচ্ছা 1000 জনের মধ্যে 900 জন পাসিং মানে 60% পেল, তো কি হয়েছে? সেখান থেকে তো প্রসেসিং রয়েছে, তার একাডেমিক স্কোর যোগ হচ্ছে, তার টেটের যে স্কোর সেটা যোগ হচ্ছে, তার ইন্টারভিউ যোগ হচ্ছে। এত প্রসেসের মধ্যে দিয়ে সে অবশ্যই ভালো যে ছাত্র তাদেরকে তো নিয়োগ করতেই পারে, তাই না? এবার এতে হবে কি, যদি বেশি জন পাস করে সার্টিফিকেট হাতে আসবে। সার্টিফিকেটটা হাতে আসলে, আজ আমার বয়স যদি 38 বছর হয়, তাহলে হয়তো সামনের বছর আমি পরীক্ষা দিতে পারলাম, কিংবা যদি 2 বছর না হয় তাহলে তো আর সে পরীক্ষা দিতেই পাবে না। তো যদি তার কাছে সার্টিফিকেটটা থাকে, সে 7 বছর অবধি অ্যাপ্লাই করতে পারবে যে আমি এলিজিবল একবার হয়েছিলাম, আমার কাছে সার্টিফিকেট রয়েছে, আপনি ইন্টারভিউ নিন, আমি যদি যোগ্য হই আমাকে চাকরি দিন। কিন্তু আমি যদি পাসই না করতে পারি, 60% যদি না পাই, এই আগামী 2 বছর যদি না পাই, তাহলে 40 বছর পার, আমি তো আর পরীক্ষাও দিতে পারবো না, আর আমার কাছে কোনো সার্টিফিকেটও নেই যে আমি পরবর্তীতে শো করব। তো মানসিকতা ঠিক রাখতে হবে পরিষদকে। আমি বলছি না পরিষদের মানসিকতার উপর কোনো প্রশ্ন খাড়া করছি না, কিন্তু তাদেরকে পজিটিভলি ভাবতে হবে আমাদের জন্য। যদি তারা আমাদের জন্য ভাবে, তাহলে তাদেরকে এটা দেখতে হবে যে প্রশ্নপত্র এতটা কঠিন করা যাবে না যেখানে 60% তোলাটাই আমাদের কাছে অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায়। কারণ এমন কোশ্চেন করা হয়েছিল এবার, যাতে কোশ্চেন পড়ে, তার কোশ্চেনের অপশনগুলো পড়ে, সেখান থেকে উদ্ধার করতে গিয়ে আমরা কোশ্চেনই ভুলে যাচ্ছি। 4টে অপশন দেখে অপশনের দিকে তাকাচ্ছি, তখন কোশ্চেন আমাদের মাথায় আর নেই। এমন কোশ্চেন তো করলে হবে না। কোশ্চেন ঠিক আছে, কঠিন করুক, যাতে করে ভালো ছাত্র আসুক, আমি মেনে নিলাম সব দিক থেকে, কিন্তু 150টি কোশ্চেনের অ্যান্সারই করতে পারবো না 150 মিনিটে, সেরকম কোশ্চেন পরিশোধে করা আমার মনে হয় কোনো উচিতই নয়। ঠিক আছে? তো অনেকটা ছেলে খেলা হয়ে যাচ্ছে আমাদের ওপর, যেটা পরিশোধের করা মোটেও উচিত নয়। এটা আমার পার্সোনালি মনে হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হচ্ছে কি বলতো, শুধু পরীক্ষা, নিয়োগ নেই। আর এই পয়েন্টের উপর বলার কিচ্ছু নেই। আচ্ছা, পরিষদকে যখনই জিজ্ঞেস করা হয় যে নিয়োগ কি হবে, ওরা একটা অজুহাত দেখায়, দুটি অজুহাত দেখায়। একটা হচ্ছে কি, পরীক্ষার প্রসেস আলাদা, নিয়োগের যে প্রসেস সেটা আলাদা জিনিস। তো দুটি সম্পূর্ণ আলাদা, তো পরীক্ষা নেওয়াই যায়। আরে বাবা, যেখানে নিয়োগ নেই সেখানে পরীক্ষা দিয়ে আমরা কি করব? ঘুটি ঘুরিয়ে বেড়াবো? আমরা পরীক্ষা দিচ্ছি, পাস করছি, তারপরে আমাদের আর কোনো খবর নেই, খোঁজ নেই, কিচ্ছু নেই। এরকমটা করলে তো হয় না। পরীক্ষা হবে, পরীক্ষায় পাস মানে রেজাল্ট আউট হবে, রেজাল্টের পর সে ইন্টারভিউর জন্য ডাক পাবে, মানে ভ্যাকেন্সি অনুযায়ী ইন্টারভিউর জন্য ডাক পাবে, সে ইন্টারভিউ দেবে, যারা যোগ্য তারা নিয়োগপত্র হাতে পাবে। দুটো প্রসেস আলাদা। আরে প্রসেস আলাদা, জিনিসটা তো একই, জুড়ে তো আছে। পরীক্ষা তো সেই প্রাইমারি টেটের, নিয়োগটা তো সেই প্রাইমারি টেটের, তাতে আবার আলাদা কি ব্যাপার আছে? পরীক্ষা হবে, নিয়োগ হবে, এ হচ্ছে সিম্পল জিনিস। আর একটা অজুহাত ঢুকে দেয়, মহামান্য আদালত তাদেরকে পারমিশন দেয় না, আইনত জটিলতা, ও হাজারো ফেলানা ঢেমকা, এসব জিনিস। আর এই জটিলতা সৃষ্টি করার মেন মানে পেছনে কে রয়েছে? পর্ষদ নিজেই। তুমি ভাবতে পারো 2022-এ 7টি এমন প্রশ্ন এবং তার অ্যান্সার কি ছিল যে নিয়ে বিবাদ। 7টি কোশ্চেন, 150টি মাত্র কোশ্চেন, 1 বছর টাইম তাদের কাছে, 1 বছরে 150টি কোশ্চেন, তার মধ্যে 7টি কোশ্চেন এমন যার অ্যান্সার কি নিয়েই বিবাদ শুরু হয়ে যাচ্ছে। তো এই আইনি জটিলতা ঢোকাচ্ছে কে? পর্ষদ নিজেই। কারণ সে তো আর সে তো আর সাধারণ একটা জিনিস নয়, গোটা পশ্চিমবঙ্গের প্রাইমারি নিয়োগের, শিক্ষক নিয়োগের একটা পর্ষদ, যেখানে মাত্র 150টি কোশ্চেন, 1 বছর সময়, যেখান থেকে
প্রত্যেকটি কোশ্চেন অনায়াসে মানে এক্সপার্ট দিয়ে ই করা যায় যে ঠিক কোশ্চেন ঠিক আছে তো, আরে কোশ্চেনের অপশন ঠিক আছে তো, এই 4টে অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক সেটা ঠিক আছে তো, এটা তো অনায়াসে করা যায়। 7টি কোশ্চেনের এমন করে বসে আছে। এবছরও একটি কোশ্চেন বাংলার এমন ছিল যেটা পুরোপুরি মানে কি বলবো, গাঁজা খেয়ে যেমন কোশ্চেন তৈরি করে সেরকম মাথা মুন্ড, মানে একজন সাধারণ বাংলার যে স্টুডেন্ট সেও জানে যে প্রশ্নটা পুরোটাই ভুল ছিল। এরকমটা পরিষদই করছে, আমরা তো করিনি। আইনি জটিলতা তো ওরাই সৃষ্টি করছে, আমরা তো করি না। আমরা নিজের যে অধিকার সেটা তো বুঝে নেব। আমি অ্যান্সার করে এসেছি, 7টি প্রশ্ন ভুল আছে, আমি যাই অ্যান্সার করি 7 নম্বর আমাকে দিতে হবে, এই নিয়ে কেস আমি তো অবশ্যই করব। তো আইনি জটিলতা তো আমরা তো ক্রিয়েট করছি না, ক্রিয়েট করছে পর্ষদ নিজেই। তাই শুধু পরীক্ষা নিয়ে যাও, নিয়োগের কোনো বালাই নেই, এই হচ্ছে আমাদের দশা। মানে আমাদেরকে পেয়েছে কি বলতো, শুধুমাত্র একজন পশ্চিমবঙ্গবাসী, বাস, আর কিছু নেই আমাদের কোনো যোগ্যতা। আমরা পরীক্ষা দেওয়ার যোগ্য হয়েছি, আমাদের নিয়োগ পাওয়ার যোগ্যতা আমাদের নেই। তোমরা কি ভাবছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আমি আমার ফ্রাস্ট্রেশন হোক বা পর্ষদের উপর আমার যেটাই হোক না কেন, আমি নিজের মনে বলে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু এটা বাস্তব। এরকমটা করলে তো আমাদের ভবিষ্যতে কি হবে, তাই না? চলো 3 নম্বর পয়েন্ট, প্রাইমারি টেট 2024-এর কথাই যদি বলি। দেখো আমি জানি না তোমরা কি ভাবছো, কিন্তু এটুকু আমি বলবো অবশ্যই যারা 2023-এর পরীক্ষাতে ডিসঅ্যাপয়েন্ট হয়েছো তাদেরকে বলবো ডিসঅ্যাপয়েন্ট হয়েও না, ঠিক আছে? কারণ পরীক্ষা একটা পার্ট অফ লাইফ, ওটা মাত্র পুরো জীবন নয়, একটা ছোট্ট লাইফের একটা ছোট্ট পার্ট। তো পরীক্ষা আমাদেরকে দিতে হবে। 2024-এ বলা হয়েছে যে পরীক্ষা আবার নেওয়া হবে ডিসেম্বর মাসে। তো তার জন্য প্রস্তুতি আমার মনে হয় এখন থেকেই নেওয়া উচিত, সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে। হ্যাঁ, এবার কি বলতো, পর্ষদের ভরসায় থাকলে আমাদের চলবে না, পর্ষদের সিলেবাসের ভরসায় থাকলে আমাদের চলবে না। আমরা যারা প্রিপারেশন দিই তাদেরকে চিন্তা করতে হবে যে ছেলেদেরকে এমনভাবে প্রিপারেশন দিতে হবে যাতে করে যে ধরনের প্রশ্ন হোক না কেন, আবোল তাবোল এটা ওটা যাই প্রশ্ন হোক না কেন, ছেলেরা যেন প্রস্তুত থাকে, আমাদেরকে সেই দিকটা ধ্যান রাখতে হবে। আর তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, 2024-এর জন্য প্রিপারেশন নেবে, তোমাদেরকে বলছি তোমরাও কিন্তু সব দিক থেকে প্রিপেয়ার থাকো। ওরা দিতে পারে 12টি সিম্পলিফিকেশনের প্রশ্ন দিতে পারে, পর্ষদের মাথা মুন্ড কিচ্ছু বুঝি না আমরা, ওরা 12টি সিম্পলিফিকেশন দিয়ে দিতে পারে একটা পরীক্ষার মধ্যেই, বুঝতে পারলে? ওরা দিতে পারে কনসেপচুয়াল প্রশ্ন সব, যেখানে তুমি মাত্র 100টি করতেই তোমার 150 মিনিট শেষ, তারও বেশি সময় লাগবে 100টি করতে, তারও বেশি সময় লেগে যাবে। মানে 150 মিনিটে তুমি হয়তো 80টি অ্যান্সার করতে পারলে, 90টিতে অ্যান্সারই করতে পারলে, 90 নম্বর তোমাকে তুলতে হবে, সেই 90টি অ্যান্সারও তুমি করতে পারছো না, এমন প্রশ্ন তারা করতে পারে। তো তোমাদেরকে সব দিক থেকে প্রস্তুত থাকতে হবে, রেডি থাকতে হবে, এতটুকু মাথায় রেখে কিন্তু প্রস্তুতি নেবে 2024-এর জন্য। তোমাকে সিম্পলিফিকেশনের দিকটাও দেখতে হবে, তোমাকে কনসেপচুয়াল প্রশ্নের দিকেও দেখতে হবে, তোমাকে এটাও দেখতে হবে যে 15টি পেডাগোগিক কোশ্চেন, 15টি অঙ্কের কোশ্চেন আসবে, তাও না হতে পারে, কারণ এবারটা সেটা হয়নি। গতবার দেখো বলা হয়েছিল স্পষ্ট যে 15টি পেডাগোগি থাকবে, 15টি অঙ্কের প্রশ্ন থাকবে, মানে অঙ্কের কথা যদি বলি কন্টেন্ট থাকবে, বলা হয়েছিল। এবার স্পষ্ট বলা হয়নি, মানে যে সিলেবাস দেওয়া হয়েছিল সেখানে 15+15 দেওয়া হয়নি, কিন্তু আমরা কি ভাববো, আমরা ভাববো গতবার যে সিলেবাস দিয়েছিল যে প্যাটার্নে ছিল, এবারও সিলেবাসটাও সেম প্যাটার্নে, দু একটা টপিক নতুন যোগ করেছে, কিন্তু ধরনটা প্যাটার্নটা তো সেম থাকবে, মানে কোশ্চেনের যে ধরনটা সেটা তো সেম থাকবে না, মার্কিং যে এটা থাকে ব্যাপারটা থাকে, মার্কিং ডিভাইডেড যে ব্যাপারটা থাকে সেটা তো সেম থাকবে, সেটা তো আমরা ভেবে নিয়েছিলাম। যদিও আমি আশঙ্কা করেছিলাম যে এবার উল্লেখ করেনি 15+15, তার মানে পেডাগোগি আর প্রশ্ন টোটাল 15 থাকতেও পারে, না থাকতেও পারে, ঠিক আছে, আমি এক্ষেত্রে তাদেরকে দোষ দিচ্ছি না, কিন্তু সেটাও তো উল্লেখ করে দিতে পারতো যে 15টি পেডাগোগি থাকবে না। আর ব্যাপার হচ্ছে, যদি আমরা লাস্ট পয়েন্টে আসি, এনসিটি আর সিটেটকে ফলো করবে পর্ষদ, এটা বলা হয়েছিল বারবার। এবার পরীক্ষা হবে সিটেটের ধাঁচে, ফলো করা হবে এনসিটির রুল পুরোপুরি, কিন্তু তোমাদের কি মতে বলে এনসিটির পুরোপুরি রুলস তারা ফলো করছে? ফলো করে না। সিটেটের ধাঁচে কি পরীক্ষা হচ্ছে? না, সিটেটের ধাঁচে পরীক্ষা নয়। মানে সব দিক থেকেই যদি বলা হয় তো পর্ষদকে কিন্তু একটু বিবেক বিবেচনা করা উচিত। আমরা অনেকেই ফ্রাস্ট্রেটেড আছি, আমরা আমাদের ফ্রাস্ট্রেটেড থেকেই মন থেকে কথাগুলো বলছি। তো পর্ষদকে এই নিয়ে একটু ভাবা উচিত। আমার বেশি পাস করালে তো পর্ষদের কোনো অসুবিধে নেই, মানে প্রশ্নপত্র
কঠিন করুক না, কিন্তু কঠিন করারও তো একটা নিয়ম আছে, তাই নয় কি? প্রশ্নপত্র কঠিন করারও একটা নিয়ম আছে। সব প্রশ্নকে ঘুরিয়ে 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 করলে একজন এইচএস পাস ছেলে সব প্রশ্নই তার মাথায় আসবে, ধরতে পারবে, সেরকমটা তো নয়। খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, পরিষদ স্পষ্ট বলে দেখ, আমরা যেমন পারবো সিলেবাসের মধ্যে যেমন পারবো কোশ্চেন করব, তাতে কারো কিছু বলার নেই। ঠিক আছে, আমরা মেনে নেব। আমরা তাহলে সব দিক থেকে প্রস্তুত থাকবো। কিন্তু যদি বলে সিটেটের ধাঁচে পরীক্ষা হবে, আজ পর্যন্ত সিটেট দেখো বছরে 2বার করে সিটেট হয় এবং তারা ধাঁচ একই রেখেছে। তারা কি কঠিন প্রশ্ন করে না? তারা অবশ্যই কঠিন প্রশ্ন করে, কিন্তু তাদের ধাঁচ একই আছে, তাই তাদের দিকে কেউ আঙুল তুলতে পারে না। কিন্তু তুমি যদি খেয়াল করো 2014, 2021, 2022 আর 2023, এই চারটি পরীক্ষা, এই চারটি পরীক্ষায় হচ্ছে 4 রকমের। এই চারটি পরীক্ষায় হচ্ছে 4 রকমের, একটার সঙ্গে আরেকটার কোনো মিল নেই। কেন এমনটা করছে? এমনটা করলে তো আমরা কোথায় যাব? যারা আমরা প্রিপারেশন নিচ্ছি তারা কোথায় যাব? আমরা কোন ধাঁচে পড়ব? আমরা কোন বই ফলো করব? কোনো কিছু তো ফলো করার আমাদের উপায় থাকছে না। আর এমন তো নয় যে আমরা সব কিছু ফলো করব একসঙ্গে। প্রাইমারি টেট পরীক্ষা দেওয়ার জন্য এত কিছু যদি ফলো করতে হয়, মানসিক ব্যাপার তো রয়েছে আমাদের, আমরা তো মানুষ। তো এতটা বেশি মানসিক চাপ আমাদের উপর সৃষ্টি করা কি ঠিক? তার উপরে নিয়োগ নেই, বয়স আমাদের বেড়ে যাচ্ছে, আমাদের বিয়ে হচ্ছে না, আমাদের বাবা মা কথা না বললেও পাড়া প্রতিবেশী আমাদের কথা বলছে, বন্ধুরা আমাদেরকে সেই চোখে দেখছে না। এত কিছু এত কিছু ট্র্যাকেল করেও তারপরে যদি আমরা পরীক্ষায় 1 বছর অপেক্ষা করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি, সেদিন দেখতে পাচ্ছি কি না, এমন পরীক্ষার ধরন, এমন কোশ্চেনের ধরন যেটা আমাদের পাল্লাতেই পড়ে না। তো পরিষদকে এইসব দিকে একটু নজর দেওয়া উচিত। আর আমি চাইবো তোমাদের কি মতামত, আমি যে কথাগুলো বললাম সেগুলোর সঙ্গে কতটা তোমরা একমত আর কতটা এর বিরুদ্ধে তোমাদের মতামত পোষণ করো, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর আরও অনেক পয়েন্ট রয়েছে তোমাদের সঙ্গে ডিসকাস করার জন্য, আমরা পরবর্তীতে ডিসকাস করব। ওকে বন্ধুরা, চলো, বাই।